প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে। আপনাদের সাথে আছি আমি রাইসুল হক চৌধুরী। এই অনুষ্ঠানে আমরা মূলত সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব নির্বাচনে প্রার্থীদের অনলাইন প্রচারণা এবং নির্বাচনকে ঘিরে সহিংসতা, ঝুঁকি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন আমরা তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আছেন ডক্টর মোসাদ্দেক হোসেন কামাল, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন কাজী রওনাক হোসেন, সিনিয়র সাংবাদিক, এবং আছেন ডাক্তার রাকিব আল হাসান, ইয়ুথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক। বর্তমান সময়ে এবারের নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এই অনলাইন প্রচারণাকে ঘিরে ইতিবাচক দিকও দেখছি, আবার অনেক ক্ষেত্রে বিতর্কেরও জন্ম দিচ্ছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয় নিয়ে নির্বাচন কমিশন কিন্তু ভোটারদেরকে বারবার সতর্ক করেছে এবং এর অপব্যবহারের ক্ষেত্রে শাস্তির বিধানও রেখেছে। আমি ডক্টর মোসাদ্দেক হোসেন আপনার কাছ থেকেই প্রথমে জানতে চাই যে এবারে নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকে আপনি কিভাবে দেখছেন? এবার নির্বাচনে আমরা তো দেখতেই পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের ব্যবহার অনেক বেশি। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে রাস্তাঘাটে কিন্তু মিছিল, পোস্টারিং এই জিনিসগুলো অনেক কমে গেছে আগের যেসব নির্বাচনগুলো হয়েছে বাংলাদেশে। সেই হিসাবে আমাদের প্রচার মাধ্যম হিসাবে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এক্স, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াগুলো বাংলাদেশের মানুষ ইউজ করছে যারা ভোট নিয়ে খুবই আগ্রহী প্রার্থী এবং যারা ভোটার আছে তারা। এবং এটাই আসলে হওয়া উচিত এবং পরবর্তীকালে হয়তো এই জিনিসটা আরও বেশি বাড়বে। তো সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র এমন যে না যে শুধুমাত্র মানে পজিটিভ প্রচার হচ্ছে, সাথে সাথে কিন্তু নেগেটিভ প্রচারও হচ্ছে আর কি, প্রার্থীদের বিপক্ষে পক্ষে, ঠিক আছে, বিভিন্ন ধরনের। এবং হয়তো আমাদের সমাজে এখন অনেক বেশি মানে যেটা রাস্তাঘাটে আমরা হয়তো মারামারি কম দেখছি, বাট সোশ্যাল মিডিয়াতে সেটা কিন্তু অনেক বেশি হচ্ছে। যেমন নারীদেরকে নিচু করা, তারপর পার্টিকুলার ভোটারদেরকে তাদের নামে মিথ্যা ট্রায়াল করা, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু কন্টিনিউয়াস চলছে। সো এর ভিতরেই আসলে আমাদের নির্বাচনটা হবে। আপনি নারীদের কথা বলছিলেন। সম্প্রতি একটি রাজনৈতিক দলের নেতার সোশ্যাল মিডিয়ার একটি প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্ট করা হয়েছিল, যেটি জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে তার আইডিটি হ্যাক হয়েছে। আবার আজকে একটি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে আইডি হ্যাক হয়নি, তারা মিথ্যাবাদী, মিথ্যা বলছে। প্রযুক্তি আসলে কি বলছে? বিষয়টা আইডি হ্যাক হতে পারে, আইডি হ্যাক হতে পারে, এর মানে এই না যে আইডি সবসময় হ্যাক হবে। আমি জাস্ট একটা স্ট্যাটিস্টিক্স দিই, যেহেতু এক্সে এটা হয়েছে, আপনারা হয়তো খেয়াল আছে 2025-এ এক্সের প্রায় আমি দেখলাম আর কি যে এক্সে প্রায় 3 to 4 বিলিয়ন ইমেল, মানে ফিশিং ইমেল আপনার মানুষের কাছে গেছে। এবং প্রায় মানে এক্স যে আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে তার প্রায় 2.8 বিলিয়ন ইউজারের ইনফরমেশন, তাদের ডেটা, দ্যাট মিনস নাম, তারপর আদার সেন্সিটিভ ইনফরমেশনগুলো, এটা হ্যাকারদের কাছে চলে গেছে আর কি 2025-এর আর্লিতে। আপনারা হয়তো যদি মনে করে থাকেন, নিউজটা দেখেছেন আপনারা সবাই। সো যখনই একজন মানুষের বা একজন ব্যক্তির বা ইউজারদের এই ধরনের ডেটাগুলো চলে যায়, তখন কিন্তু তার সাইটটাকে অথবা তার মানে যে সোশ্যাল যে আইডেন্টিটি আছে সেটা হ্যাক করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। কিন্তু এর সাথে সাথে আরও কতগুলো জিনিস কাজ করে, যেমন যিনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা যার, তিনি হয়তো কতখানি সতর্ক, অথবা তার অ্যাকাউন্টটা কত, পাসওয়ার্ডটা কত স্ট্রং, তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশন মেনটেন করে কিনা, ডিভাইস আইডেন্টিটি সেখানে আছে কিনা, এই জিনিসগুলো তার সঙ্গে জড়িত আর কি। শুধুমাত্র তারপর টাইম টু টাইম পাসওয়ার্ড চেঞ্জ করা, ঠিক আছে, এই জিনিসগুলো অনেকখানি জড়িত যে হ্যাকের পিছনে। সো আমরা যদি মানে সোশ্যাল মিডিয়ার আমার আইডেন্টিটি নিয়ে যদি আমরা মানে বেখেয়াল থাকি, খেয়াল না করি, তাহলে এটা হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে। কারণ প্রতি মুহূর্তেই এই কাজগুলো হচ্ছে। যেমন আপনাকে আমি বললাম যে 2.8 বিলিয়ন যে ডেটাগুলো হ্যাকারদের কাছে চলে গেছে। সো আমরা কিন্তু এআই বা মেশিন লার্নিং এগুলো ইউজ করে এখান থেকে কিন্তু খুব সহজে ঠিক বলবো না, বাট এটা পরিশ্রমের মাধ্যমে হ্যাকাররা কিন্তু যে কোনো ইউজারের আইডেন্টিটি হ্যাক করতে পারে। বাট এর মানে এই না যে একজন ব্যক্তির আইডেন্টিটি হবে, ঠিক আছে। আপনি যার প্রসঙ্গে বললেন, তিনি আমাদের সমাজের একজন সম্মানিত ব্যক্তি এবং একটা দলের সর্বোচ্চ নেতা। সো সেই দলেরই যারা কর্মী বাহিনী আছে, যারা এটাকে মেনটেন করে, তাদের অবশ্যই এটার সম্পর্কে অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন ছিল
যাতে এই জিনিসটা হ্যাক না হয়। বিশেষ করে নির্বাচনের সময় আসলে এই ধরনের তৎপরতা অনেকখানি বেড়ে যায়। আমরা একটু ডাক্তার রাকিব আল হাসানের কাছে যেতে চাই, যে আপনি তরুণ প্রজন্মের নেতৃত্ব দিচ্ছেন এবং রাজনীতি নিয়ে বিশ্লেষণ করছেন। এই যে হ্যাক হচ্ছে, এই যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, এগুলো আসলে ভোটের মাঠে কতটা আসলে প্রভাব ফেলতে পারে? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। ভোটের মাঠে ব্যাপক প্রভাব ফেলতে পারে। আমরা রিসেন্ট ফার্স্টে আপনার যদি ছাত্র সংসদ ইলেকশনগুলো দেখেন, সেখানেও কিন্তু আপনার যদি এটা একটা সারফেসে একটা নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে ইলেকশনগুলো হয়েছিল, সেখানেও কিন্তু আপনার মানে অনলাইন কেন্দ্রিক একটা প্রচারণা বা এখানে কাউকে বুলিং করা, সেটা একটা গুরুত্বপূর্ণ ইফেক্ট ফেলেছিল। আর একটা জিনিস যদি খেয়াল করে থাকেন, আমাদের গণ অভ্যুত্থানটা কিন্তু আসলে সংগঠিত মূল সংগঠন ছিল কিন্তু সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। তো আমাদের এমনিতেও আমাদের ধরেন জনসংখ্যার অনুপাতে কিংবা আমাদের আর্থসামাজিক যদি প্রপোর্শন আপনি হিসাব করেন, সেই হিসাবে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া ইউজার কিন্তু অনেক বেশি। আমি আজকে একটা ডেটা দেখলাম যে বাংলাদেশের ভিতর থেকে চালানো হয় এরকম 12 কোটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। তো যদি আমি অর্ধেক ধরি, মানে এটা হিউজ, 6 কোটি যদি অ্যাক্টিভ অ্যাকাউন্ট থাকে, তো সেক্ষেত্রে আমাদের সোশ্যাল মিডিয়ার ইফেক্ট একটা বড় ইফেক্ট। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, ধরেন এখন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমি একটু বলি, ধরেন আমরা একজন মানুষকে যদি আপনি সামনাসামনি বলেন, তাকে যদি আপনি চরিতার্থ করেন, ধরেন এটা আশেপাশে 4-5 জন মানুষ একটা নির্দিষ্ট একটা খুব ছোট একটা গণ্ডি জানলো, হ্যাঁ। আর যদি আপনি সোশ্যাল মিডিয়াতে বলেন, যে বা আমি যদি আপনাকে বলি বা আপনি যদি আমাকে বলেন, এটা মুহূর্তের মধ্যে খুব ছড়িয়ে পড়ে। মানে সোশ্যাল মিডিয়ার ব্যাপ্তিটা এত বড়, যেখানে ধরেন পজিটিভ নিউজ কিংবা নেগেটিভ নিউজ সেটা অনেক দ্রুততম সময় ছড়িয়ে পড়ে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি, ধরেন আপনি একটা মানুষ সম্পর্কে যখন, মানে যেটা আমরা রিসেন্টলি ট্রেন্ডিং দেখি, যে একটা মানুষ সম্পর্কে আপনি একটা নেগেটিভ একটা কথা বলেছেন, পজিটিভ নিউজগুলো খুব বেশি ছড়ায় না। নেতিবাচক বিষয়গুলো খুব মানে দ্রুত ছড়ায়। ভাইরাস তো এটা, ধরেন ভাইরাস তো দ্রুততম ছড়ায়, নেগেটিভ একটা জিনিস, যে এখানে আমরা এটাকে নাম দিয়েছি কি ভাইরাল হওয়া, তাই না? এখন ধরেন আপনি যদি আমার পক্ষে পজিটিভ একটা কথা বলেন, তাহলে দেখবেন জনগণ কি এই ভাইরাল বিষয়গুলোকে কি পজিটিভ ভাবে আমি অ্যাকসেপ্ট করছে? আমি আসতেছি পয়েন্টে। ধরেন আপনি আমার পক্ষে পজিটিভ একটা কথা লিখলেন, ধরেন 20 জন 50 জন মানুষ দেখলো, কিন্তু ধরেন আপনি আমার সঙ্গে একটা নেগেটিভ লেখেন, দেখবেন মুহূর্তের মধ্যে কয়েক হাজার মানুষ দেখে ফেললো এটা। তো এটার আসলে এই কারণে ইম্প্যাক্টটা বেশি। এবং আমি গত 1-1.5 বছরে ধরেন সরকার চাইলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারতো, এটা আমি সরকারকে প্রথমত দোষারোপ করি। কারণ কি জানেন, সরকার আসলে এই সোশ্যাল মিডিয়াকে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলেছে। ধরে আপনি খেয়াল করে থাকুন, এই সরকারটা আসলে কিসের বেসিসে চলছে? গত 1.5 বছর যদি আপনি ধরেন, এই সরকার কি কোনো ইনস্টিটিউশনকে প্র্যাকটিসুয়াল রিচুয়াল কোনো প্রসেসের মধ্যে গিয়েছে? যায়নি তো। সরকার আসলে ফেসবুক হিসেবে চলছে। ধরেন ফেসবুকে যদি আপনি যার বিচার চাবেন, তার বিচার হয়েছে, যে ভাইরাল হয়েছে তার বিচার হয়েছে, যে ভাইরাল হয়েছে তার মবও আমরা দেখতে পেয়েছি। এক্স্যাক্টলি, আমি সেই পয়েন্টে আসতেছি। ধরেন এই কারণে বেশিরভাগ মবগুলো কেন্দ্র করেছে কিন্তু সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। সুতরাং এই নির্বাচনেও আপনি যদি দেখেন, এখানে কিন্তু ধরেন এখন আমরা কিন্তু খুব সন্নিকটে চলে এসেছি। তো এখন এই নির্বাচনে কিন্তু ধরেন এবারে পোস্টারিং নাই, অফিসিয়াল পোস্টারিং নাই, মিছিল মিটিং খুব সীমিত, স্যারও যেটা বললেন। তো সেক্ষেত্রে সবারই কিন্তু একটা মূল হাতিয়ার কিন্তু আসলে মানে সোশ্যাল মিডিয়া। এবং আপনি দেখবেন বেশিরভাগ প্রার্থীর নামের পাশে ধরেন XYZ, অমুক, রফিক মিডিয়া সেল, করিম মিডিয়া সেল। তো এই জাতীয় জিনিসের সোশ্যাল মিডিয়া কিন্তু গুরুত্বটা অনেক বেশি। এবং যেহেতু মানুষের কাছে কাছে এখন মোবাইলটা পৌঁছে গেছে, আপনি দেখেন আমি একটা জিনিস খেয়াল করলাম, মানে অনেক প্রার্থী সে ফিজিক্যালি তার অ্যাপিয়ারেন্স নেয়, কিন্তু সেটা ভিডিওগ্রাফি করে, এটা আবার মানে ইউটিউবের মাধ্যমে বা ভিডিওগ্রাফির মাধ্যমে, কোরিওগ্রাফির মাধ্যমে সেটাকে লেজার লাইটের মাধ্যমে প্রচার করতেছে। মানে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কিন্তু নাই একটা জায়গায়, কারণ সে এক জায়গায় হয়তো 10টা জায়গায় সময় দিতে পারবে না একদিনে। তো সুতরাং এটা যেমন সে খুব বেশি আমলে নিচ্ছে, একই সাথে ধরেন তার বিরুদ্ধে যে অপর প্রার্থী বা অপর পক্ষ যখন তার বিরুদ্ধে নেগেটিভ এটা ছড়ায়, এটা খুব দ্রুত ছড়াচ্ছে। সুতরাং এটার একটা ভোটার মাঠে ডেফিনেটলি একটা বড় ইম্প্যাক্ট আছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, ধরেন আমাদের ওই যেটা আমি বললাম যে কারোর চরিতার্থ করার জন্য কিন্তু এখন সোশ্যাল মিডিয়া একটা বড়তম একটা হাতিয়ার। হ্যাঁ, আপনার পরবর্তী সময় বিচার কি হবে না হবে, আপনি এটা প্রুভ করবেন না করবেন, সেটা ডিফারেন্ট ইস্যু, কারণ মানুষ খুব সহজে এটা বিশ্বাস করে ফেলে। আরেকটা বিষয় আপনি যোগ করি আমি এখানে, কারণ AI ফেব্রিকেটেড যে জিনিসটা এখানে আসলে এত নিখুঁতভাবে বানায়, ধরেন আমাদের মতো লোকজন আমরা আসলে বিভ্রান্ত হয়ে যাবে, যারা আসলে এই বিষয়ে এক্সপার্ট তারাও এটাতে বিভ্রান্ত হয়ে পড়তেছে। তো এখন এই জিনিসগুলো ধরেন এটা নিয়ন্ত্রণ করার জন্য সরকারি যে পরিমাণ অ্যাডভোকেসি দরকার, যে পরিমাণ ইনফরমেশন দরকার, সে পরিমাণ আমাদের এডুকেশনাল গ্রাউন্ড থেকে, সরকারি লেভেল থেকে, পলিটিক্যাল পার্টি থেকে, সিভিল সোসাইটি থেকে প্রত্যেকটা জায়গায় একটা সচেতনতার অভাব, একটা সদিচ্ছার অভাব, যার কারণে ধরুন এটা আসলে এ পর্যন্ত নির্বাচন কমিশন কি আসলে ভূমিকা রাখছে? নির্বাচন কমিশন, এই সরকার একটা দুর্বলতম সরকার, এই নির্বাচন কমিশনের দুর্বলতম নির্বাচন কমিশন। আমি তার থেকে সে নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেছে না, সে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করবে, এটা আমি তার কাছে আশা করি না। কিন্তু ধরেন মানে এটা আসলে আমাদের পলিটিক্যাল কালচারে যে একটা নতুন ট্রেন্ডই তৈরি করে ফেলতেছে, যে ধরেন আমি যদি কাউকে চরিতার্থ করি, দেখেন আপনি দেখেন এখানে মানে এমন এমন জিনিস আছে যেটাকে আপনি পর্নোগ্রাফি অ্যাক্টে, শিশু অধিকার আইনে, নারী অধিকার আইনে, অনেক আইনে আপনাকে ফেলতে পারেন। আমি ডিজিটাল সিকিউরিটি আইন বাদে দিলাম। তো সেই জায়গা থেকে ধরেন এই জিনিসগুলো যদি আমাদের সঠিকভাবে প্র্যাকটিসিং করতো সরকার, বা শুরু থেকে জিনিসগুলোকে অ্যাড্রেস করতো, সরকার সেটাকে অ্যাড্রেস করেনি, বরং সরকার সেটাকে এনকারেজ করেছে।
এই কারণে এনকারেজ করার কারণে আজকে এটাই পর্যন্ত এসেছে, এবং এটা বড় একটা চ্যালেঞ্জ হবে আগামী সরকারের জন্য। মানে এটা একটা যে সমস্যাটা ভাইরাসটা যে ছড়িয়ে গেছে, কারণ কোভিড ভাইরাসটা ছড়িয়ে যাওয়ার পর একটা সার্টেন টাইম এটাকে আপনার নিয়ন্ত্রণ করতে পারেন নাই, মাস টাকা ছড়ে গেল, তাই না? এটাকে আমরা ধরেন এপিডেমিক থেকে একটা প্যান্ডেমিক হয়ে গেল। তো এই জায়গা থেকে এই যে ভাইরাসটা বা এই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে ভাইরাসটা, এটা যেমন সরকার যেভাবে এটাকে এনকারেজ করতেছে বা বিভিন্ন মানুষ ইন্টেনশনালি এটাকে যেভাবে এনকারেজ করতেছে, এটা কিন্তু মানে শুধু ইলেকশন হয়ে গেলে যে বিষয়টা থেমে যাবে ব্যাপারটা কিন্তু তা না। এটা কিন্তু সবাইকে সাফার করতে হবে, সবাইকে এটা ট্যাকেল করতে হবে। সুতরাং আমরা বুঝে শুনে কোনো একটা পা দিচ্ছি কিনা, এটা একটা বড় একটা দেখার বিষয়। অবশ্যই বড় বিষয়, কারণ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আমরা নানান ধরনের সহিংসতা দেখেছি। আমি একটু রওনাক হোসেনের কাছ থেকে একটু জানতে চাই, অনলাইনে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বিভিন্ন ধরনের সাইবার যুদ্ধ টাইপের দেখি, এক প্রার্থী আরেক প্রার্থী সম্পর্কে অনেক ধরনের নেতিবাচক কথা বলছে, তাদের সমর্থকরা বলছে। আমরা আগের নির্বাচনগুলোতেও কিন্তু এই ধরনের রাজনৈতিক সংস্কৃতিগুলো দেখেছি। তো এবারের নির্বাচনে আসলে রাজনৈতিক সংস্কৃতির কি ধরনের পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন? প্রথম যেটা যে আপনি বললেন যে আপনারা এর আগের নির্বাচনগুলোতে যা দেখেছেন, আসলে আগের নির্বাচনগুলোতে কি তেমন কিছু দেখা গেছে? দেখা যায় নাই। অন্তত গত 17 বছরের নির্বাচন এটা দরকার পড়ে না। হ্যাঁ, কাছেই ওটা এনে লাভ নাই। আমার বয়সটা একটু বেশি দেখে হয়তো বা আমার অনেকগুলো নির্বাচন দেখার সুযোগ হয়েছে। তো আমি 73 থেকে বলতে পারি। এবার যে জিনিসটা লক্ষণীয়, দুটো জিনিস। এখন একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে 17 বছর ধরে ইলেকশন হয় না দেখে আমরা মনে করি যে কেউ মাইকে উঠে প্রতিপক্ষের ব্যাপারে কোনো মানে আনওয়ান্টেড কিছু বলবে না। আরে তাহলে তো তার নির্বাচনী প্রচারণাই হবে না, তাকে বলতেই হবে। এখন সেটার ভিতরে মাত্রা থাকবে, শিষ্টাচার থাকবে। যেমন আমি বলতে পারি যে আগের যে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি খুলনাতে যেতেন যখন, শেখ মুজিব এই সবুর খানকে তুলোধুনো করে ছেড়ে দিতেন তার নির্বাচনী বক্তব্যের মধ্য দিয়ে। কিন্তু ওখান থেকে বের হয়ে কিন্তু প্রথম কোথায় যেতেন জানেন? উনি যেতেন হলো সবুর খানের বাসায়। সবুর খানও বলতো, কিরে আজকে কি বললি আমারে? আরে রাখেন, ওটা বাদ দেন, খাবার দেন, খিদে লাগছে। তো এই যে একটা রাজনৈতিক শিষ্টাচার ছিল, সেই শিষ্টাচারটা কিন্তু একদম চলে গেছে। বাট এবার আমি যেটা দেখছি, ইভেন আমি যে এলাকায় থাকি সেখানেও আমি যেটা দেখছি যে মিছিল হচ্ছে, বিভিন্ন দলের মিছিল হচ্ছে, মূলত দুটো দল, কিন্তু তারপরেও ছোট ছোট অন্য দলেরও মিছিল হচ্ছে। এবং আমার কাছে যেটা ভালো লেগেছে যে 3-4 দিন আগে একটা দলের পক্ষ থেকে এলাকাবাসীকে পিঠা খাওয়ানো হলো, এবং তখন একটু জোরে মাইক বাজানো হয়েছে, গান বাজানো হয়েছে। ঠিক তার সাথে লাগোয়া ছিল আরেকটা দলের পোলিং ক্যাম্প। ওরা তখন কিন্তু এটাকে তাদের সাউন্ডটা কমিয়ে দিল, মানে ওটাকে ক্যাওয়াস না তৈরি করে তারা শিষ্টাচারের মধ্যে। আমরা বরিশালও কিন্তু দেখেছি যে দুটি রাজনৈতিক জোটের মিছিল পাশাপাশি যাচ্ছে। হ্যাঁ, আমি সে কথাটাই বলছি। সুতরাং এখানে আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের মিডিয়া শুধুমাত্র নেগেটিভটাকেই প্রমোট করতে চায়, জাস্ট বিকজ ভিউয়ের জন্য, টিআরপির জন্য। কিন্তু তারা বাস্তবিক একটা যে পজিটিভ কিছু নিউজ দিবে, দিয়ে একটা ইলেকশন প্রসেসটাকে আরও সুন্দর করে এগিয়ে নিবে, সেটা করে না। আমি তো বলবো যে অবশ্য ওনারা দুজন দেখেননি কেন আমি জানি না, আমি কিন্তু প্রচুর মিছিল হতে দেখছি প্রতিদিন। দেখছি বলছি কম, না কম মানে কি, আগে তো ছিলই না। তো সেখানে হয়েছে, যেমন আমার অফিস সেগুনবাগিচায়, আমি সেগুনবাগিচা অফিসে বসে বসেই অন্তত বিকেলে 4টা থেকে 7:30, 8টা পর্যন্ত একের পর এক দল, কেউ গান নিয়ে, কেউ মিছিল নিয়ে যাচ্ছে। তো সব কিছুই কিন্তু মানে আমি যেটা বলবো যে পজিটিভ এখন পর্যন্ত। আমরা আবার দু একটা আসলে দেখছি যে জ্যেষ্ঠ রাজনীতিবিদদের প্রতি কনিষ্ঠ রাজনীতিবিদ যারা আছে তাদের এক ধরনের কাদা ছোড়াছুড়ি দেখছি। এটা থাকবেই, এটা কাদা ছোড়াছুড়ি পর্যন্ত হলে ঠিক আছে, কিন্তু এটা যদি সহিংসতায় রূপ নেয় তখন সেটা খারাপ হবে। এখন পর্যন্ত কাদা ছোড়াছুড়ি ওটা হতেই হবে। যেমন ধরেন যে এই যে কি বলে আপনার জামাতের আমির শফিকুর রহমান, উনি কিন্তু আজকেই বলেছেন যে
পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যা হয়েছে নির্বাচনের রেজাল্ট, আপনারা ইনশাআল্লাহ সেটা দেখতে সেটা হচ্ছে পারবেন। মানে 13 তারিখে তার একটা প্রতিফলন, 12 তারিখে তার একটা প্রতিফলন হবে এবং 13 তারিখে নতুন একটি বাংলাদেশ তারা গড়ার বিষয় বলেছেন এবং সেখানে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঋণ খেলাপি থাকবে না, এরকম এরকম নানান কথা বলেছে। তা আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আপনারা এত উন্নয়ন করবেন, সব কিছু করবেন, তো আপনাদের নমিনেশন যেগুলো দিয়েছেন সেখানে একজনও নারী নাই কেন? 5% তো নারী ভোটার সাইন থাকার করার কথা কথা। সাইনও করছেন ওরা। হ্যাঁ, সনদও কিন্তু সাইন করেছে যে 5% থাকবে, কিন্তু একজনও নারী নাই। তার মানে হলো যে নারীদেরকে, নারীর প্রগতিকে, জেন্ডার ইকুইটি তো দূরের কথা, নারীর প্রগতিটাই তারা মেনে নিতে চাচ্ছেন না। কিন্তু আমরা তো দেখেছি অতীতে সাম্প্রতিক সময়ে বেগম খালেদা জিয়া যখন মারা গেলেন তখন কিন্তু জামাতের পক্ষ থেকে নারী নেতৃত্বের কিন্তু প্রশংসাও করা হয়েছে। প্রশংসা করা হচ্ছে উপায় নাই দেখে। ওরা সরকারের পার্ট ছিল, প্রশংসা করবে না। সরকারের পার্ট ছিল, প্রশংসা করবে না। নারী নেতৃত্ব তৈরিতে বা নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে জামাত যেই কৌশল অবলম্বন করেছে সেটি নারী ভোটারদের ক্ষেত্রে আসলে কতটা প্রভাবিত করবে বা ইতিবাচক বা নেতিবাচক কোনভাবে প্রভাবিত করতে পারবে বলে আপনি মনে করেন? আচ্ছা, এটা একটা জামাতের আবার ট্রাম্প কার্ড। আমি আপনাকে আবার ধন্যবাদ জানাই। আমি একটু শেষ করি। এটা হচ্ছে কি, ধরেন জামাতের এবারে ইলেকশনে কিছু কৌশল নিয়ে জামাত প্রথম থেকে এগোচ্ছে। তার মধ্যে জামাতের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হচ্ছে নারী ভোটার। এবং আপনি যদি খেয়াল করেন, গতকালই নেত্র নিউজ একটা রিপোর্ট করেছে, তারা একদম দেখিয়েছে তারা গ্রামাঞ্চলের নারীদেরকে আসলে কীভাবে কনভিন্স করছে ভোটের জন্য। এটা তাদের মানে পলিটিক্যাল স্ট্র্যাটেজি বা নির্বাচনে জেতার স্ট্র্যাটেজি। এটাকে আমি নেগেটিভ অর্থে দেখছি না, কিন্তু এই জিনিসটা অন্য পলিটিক্যাল পার্টিগুলো অ্যাডাপ্ট করতে পারতেছে না। আপনি দেখুন, মানে ওরা নারীদেরকে এমনভাবে অ্যাডাপশন করে ফেলেছে যে যখন বলে যে অন্য ভিন্ন কোনো প্রার্থী যদি যায়, যদি বলে যে তোমাকে আমরা হেলথ কার্ড দিচ্ছি, ফ্যামিলি কার্ড দিচ্ছি, বা তোমার লাইফ স্টাইলটাকে একটু বেটারমেন্ট করার জন্য, তখন তারা এক বাক্যে বলে দিচ্ছে যে আমাদের এগুলো দরকার না, আমাদের জান্নাতের টিকিট হলেই চলবে। সুতরাং এটা কিন্তু তারা একটা ভালো কনভিন্স হয়েছে। সুতরাং এটাই মনে করি যে জামাতের এবার মেন 4টা স্ট্র্যাটেজি। একটা স্ট্র্যাটেজি হচ্ছে নারী ভোটারদের, বিশেষ করে গ্রামাঞ্চলের মহিলাদের, এবং তাদের নারী কর্মীরাও কিন্তু ভোটের মাঠে ভোট চাওয়ার খুব জন্য অ্যাক্টিভ। শুধু ভোটার মাঠে অ্যাক্টিভ না, আপনি যদি টকশোগুলোতে খেয়াল করেন, ওদের নারী কিন্তু প্রেজেন্সটা অনেক বেড়েছে। তারা কিন্তু সরাসরি ভোটে কিন্তু দেয়নি, এবং তারা কিন্তু যখন তাদেরকে আমরা প্রশ্নগুলো করি টকশোতে বা সেমিনারে, কনফারেন্সে, তখন তারা বলে আমরা কিন্তু উচ্চকক্ষে প্রচুর নারী পাঠাবো। সংরক্ষিত নারীতে আমরা কিছু আসন পাবোই, উচ্চকক্ষে আমরা যা পাবো এখানে আমরা নারীদের অগ্রাধিকার দিয়ে থাকবে। এবং তারা কিন্তু দাবি করেছে তাদের টোটাল 40% নারী। জামাত আমি নিজে দাবি করেছেন। তা আমি আরেকটু আপনার সাথে যোগ করতে চাই, ওই যেটা আপনি হ্যাকের বিষয়ে বলছিলেন, সার্কোজি যে কথা জিজ্ঞেস করলেন। দেখুন, আমি হ্যাক হয়েছে কি বা হয় না এটা আমি মানে প্রমাণ করার আমার কাছে কোনো সুযোগ নাই, কিন্তু ধরেন ওনারা কিন্তু এটা প্রমাণ করতে পারেন নাই যেটা অরিজিনালি হ্যাক হয়েছে কিনা। এখন ওনার মানে হ্যাক হয়েছে কিনা আমি জানি না। দেখুন, জামাতের যে স্টিগমাটাইজড তারা অনেক কালিমা মোছানোর জন্য তাদের আবার জোটে কিছু মুক্তিযুদ্ধ তারা নিয়েছে, যেমন মেজর আখতারুজ্জামান, কর্নেল অলি। উনি আজকে সমাবেশে বলতেছে যে কর্নেল অলি ওনাদের এখানে যোগ দেওয়ার পরে এখন বলতেছে যে কর্নেল অলি স্বাধীনতার ঘোষক। তা আমি আসলে ওনার অ্যাক্সিডেন্টাল হ্যাক হয়েছে কিনা জানি না, ওনার ব্রেন হ্যাক হয়েছে কিনা এটা আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই। বুঝতে পারছেন? এটা হচ্ছে বড় প্রশ্ন। আর একটা বিষয় শেষ করি আমি, সেটা হচ্ছে ধরেন জামাত আসলে যে ওই আপনি সাইবার বুলিংয়ের কথা বলছেন, এটা সামাজিক মূল্যবোধের জায়গা থেকে আসলে যদি আপনি এটাকে লাই দিলে কিন্তু বানার মাথার উপর উঠে যায়। আমি একটু উদাহরণ দিই আপনাকে। ধরেন ওরা এই জিনিসগুলোকে মানে শর্ট টার্ম ভাইরাল হওয়ার ট্রেন্ডিং করার জন্য, পলিটিশিয়ানরা কিন্তু ভাইরাল হতে গেলে বিপদ। আপনি দেখেন তারেক রহমান বলেছে যে আমরা যখন মেট্রো রেল প্রকল্পগুলো হয়ে যাবে তখন আমরা যোগাযোগের জন্য মনোরেল করব, রাইট? তো তখন তারা করছে কি এটাকে আরো নেগেটিভলি প্রচার করছে, আসলে কিন্তু ঘটনা ভিন্ন। তো এই জাতীয় জিনিসগুলোকে প্রতিপক্ষ ঘায়লের রাজনীতি আপনি যখন মাঠেও করবেন, সোশ্যাল মিডিয়াতে করবেন, আলটিমেটলি এটা কিন্তু আপনাকে ছাড়া দেবে না, গঠনমূলক। এক্স্যাক্টলি। এবং আপনি ধরেন ব্ল্যাক ম্যাজিকের মতো, কারণ ব্ল্যাক ম্যাজিক আপনি অন্যকে ঘায়ল করবেন, একটা সময় আপনাকে এটা খেয়ে ফেলবে। জামাত এটা বুঝতে পারতেছে না। এক সময় গণমাধ্যম আসলে যা বলতো অনেকটাই হচ্ছে ডিরেক্ট প্রভাবিত হতো, এখন রাজনৈতিক দলগুলো সামাজিক মাধ্যম ব্যবহার করছে। স্যার, যেটি আমাদের আরেকজন আলোচক রাকিব আল হাসান বলছিলেন যে হ্যাক প্রমাণ করার আসলে উপায়টা কি? একদল বলছে হ্যাক হয়েছে, আরেক দল বলছে হ্যাক হয়নি। এটা প্রমাণ করার আসলে জনগণ কিভাবে বুঝবে যে আসলে হ্যাক হয়েছে? এটা একটু মুশকিল, কারণ হচ্ছে যার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, হ্যাঁ, তিনি আসলে প্রথমত হচ্ছে এটা ডিক্লেয়ার করবেন যে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, ঠিক আছে। সেকেন্ড জিনিস হচ্ছে মানে যেমন ধরেন যে আমাদের দেশে অবশ্যই হচ্ছে এই সাইবার সিকিউরিটি নিয়ে অনেকে কাজ করেন, সো তারা ওই জিনিসগুলোকে বলতে পারেন আর কি যে আসলে এই সাইটটা হ্যাক হয়েছে কি হয়নি আর কি, ঠিক আছে। এই জিনিসটা এখন যদি উদ্দেশ্যমূলকভাবে কিছু হয় সেটা এক ধরনের জিনিস, ঠিক আছে। আরেকটা যদি সত্যি হ্যাক হয়ে থাকে, হ্যাঁ, তাহলে আসলে সেটা আমার মনে হয় এই অ্যাকাউন্টের মালিক যিনি
তাকে এটা প্রোটেক্ট করার ব্যবস্থা করা আর কি, যে কিভাবে জিনিসটাকে আরও বেশি স্ট্রংলি উনি করতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, সত্য কথা হচ্ছে এটাই যে যার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সেই আসলে জিনিসটাকে বলতে পারেন যে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা। ঠিক আছে, অথবা তার অ্যাকাউন্ট যারা মেনটেন করেন আর কি, বিশেষ করে এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে যারা অ্যাকাউন্ট মেনটেন করেন তারা যদি এটা বলতে পারেন আর কি। মোসাদ্দেক স্যার, আমরা যে আলোচনায় ছিলাম যে হ্যাক হয়েছে প্রমাণ করার উপায় আসলে কি? আচ্ছা, একটা কথা তো আমরা বললাম যে যার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি প্রুফ করতে পারেন। আর সেকেন্ড জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের যেসব মানে সার্ভার যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো লগ অ্যানালাইসিস করলে আসলে আমরা বুঝতে পারি। সুতরাং এইখানে একটা সুযোগ আছে যে থার্ড পার্টি যারা হচ্ছে আপনার সাইবার সিকিউরিটির এক্সপার্ট, তারা জানেন হচ্ছে আপনার লগ অ্যানালাইসিস করে, ফরেনসিক অ্যানালাইসিস করে কিন্তু আসলে বলে দেওয়া যায় যে এই অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা। আমাদের দেশে অনেকগুলো প্রতিষ্ঠান ইতিমধ্যেই হচ্ছে SOC, যেটা আমরা বলি হচ্ছে সিকিউরিটি অপারেশন সেন্টার, এটা প্রতিষ্ঠা করেছে এবং সেখানে নিয়মিত তারা এই জিনিসগুলোকে দেখেন এবং আলটিমেটলি তারা আগের থেকে আইডেন্টিফাই করতে পারেন, সার্ভিলেন্স করতে পারেন আর কি, ইমেল অথবা অ্যাকাউন্ট হ্যাকিংয়ের বিষয়গুলো। ঠিক আছে, সুতরাং কোনো ব্যক্তি যদি বলেন যে তার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, তাহলে সেটা যদি হ্যাক হয়নি এটা প্রুফ করার ক্ষেত্রে আসলে থার্ড পার্টি এ ধরনের কারো সাহায্য আমরা নিতে পারি। ধন্যবাদ স্যার। এবার আমরা একটু ভিন্ন আলোচনায় আসতে চাই। সেটি হচ্ছে যে আজকে টিআইবি একটি রিপোর্ট প্রকাশ করেছে যে গত 17 মাসে 600 রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে বিএনপি প্রায় 90%, আওয়ামী লীগ 20%, জামাত 7%, এনসিপি 1% এবং বৈষম্য বিরোধী আন্দোলন 2% সংশ্লিষ্টতা হচ্ছে তারা পেয়েছে। এবং আরও একটি তথ্য যেটি খুবই আমাদের জন্য উদ্বেগজনক, সেটা হচ্ছে তফসিল ঘোষণার পর এই 36 দিনে 15 জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নির্বাচন কিন্তু এখনো বাকি, মূল আনুষ্ঠানিকতা কিন্তু এখনো বাকি। যদি এখনই এই অবস্থা দাঁড়ায়, তাহলে সামনের দিনগুলোতে আমাদের জন্য কি অপেক্ষা করছে? রনক হাসান। সামনের দিনগুলো আমি যেটা সবসময় বলে এসেছি যে ইলেকশন হতে হবে, ইলেকশন হবে, এই ব্যাপারে কোনো সন্দেহের সুযোগ নাই। কিন্তু কেউ যদি মনে করে যে এটা খুব মানে একেবারে গোলাপের পাপড়ি ছটানো সুন্দর একটা ইলেকশন হবে, নাও, তা হবে না। এখানে সহিংসতা হবে এবং আলটিমেটলি দেখা যাবে যে এটা দুটো দলের ভেতরে সীমাবদ্ধ থাকছে। তার ভিতরে একটা দল উস্কানি দিবে, বেশি দিচ্ছে, আর একটা দল সেটা সহ্য করে যাচ্ছে। এখন আমরা কিন্তু এনসিপিকেও দেখছি যে মাঝে মধ্যে তারাও বলছে। এখন এনসিপি এখন কোথায়? 5ই আগস্টের এনসিপি আর আজকের এনসিপি, তাদের অবস্থানটা কোথায় সেটাও আপনাকে বিবেচনা করতে হবে। আসলে আমরা মানে নিজেদেরকে খুব দ্রুত বিক্রি করে দেয়। 5ই আগস্টের আগে যে সকল ছাত্র নেতারা কিন্তু জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তারাও কিন্তু এখন বিভাজিত হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। তো তারা বিভাজিত হয়ে গেছে। তাদের ভিতরে একটা গ্রুপ এনসিপি থেকে রিজাইন করেছে, কারণ হলো যে জামাতের সাথে যাওয়াতে। দেখেন আমরা কি অদ্ভুত একটা দেশ, যেইখানে কর্নেল ওলি সারা জীবন জামাতকে গালি দিল তাদের মানে 71-এর কর্মতৎপরতার জন্য, এটার জন্য বিএনপি থেকে বেরিয়ে গেছিল যে বিএনপি কেন জামাতের সাথে আছে। সেই কর্নেল ওলি যদি জামাতের মানে সদস্য হয়, একই কথা মেজর আক্তার, মেজর আক্তার, ভোটের রাজনীতির, হ্যাঁ, ভোটের রাজনীতি এবং নিজের চরিত্রের রাজনীতি। এটা মানে কারো যদি শক্ত চরিত্র হয় তাহলে এটা কখনো হয় না। আপনি খেয়াল রাখবেন যে আমরা যতই গালিগালাজ করি না কেন, এখনও আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যেই গণতান্ত্রিক চর্চা আছে এবং তাদের যেই স্ট্রং মোটিভেশন এবং পলিটিক্যাল যেই ব্যাকগ্রাউন্ড আছে, সেটা কিন্তু আমাদের নাই। এবং আমরা কি করছি? টিআইবি রিপোর্ট দিয়েছে, তাতে কি এসে যায়? কার কি এসে যায়? আমি এর জন্য বলছি কার কি এসে যায়। কেউ কোনো কিছুতে লজ্জা পায় না। কারো যদি এক কান কাটে তখন সে এক সাইড দিয়ে হাঁটে, 2 কান কাটলে পরে তখন সে মাঝখান দিয়ে হাঁটে। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা এমনভাবে নীতি, নৈতিকতা, মানবিকতা সব কিছু বিবর্জিত হয়ে গেছি, সব কিছু আমরা বিসর্জন দিয়েছি। প্রত্যেকটা ইনস্টিটিউটকে আমরা ধ্বংস করেছি, সেটা শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, যেটাই বলেন না কেন, সবগুলোকে ধ্বংস করেছি। তো সেখান থেকে এসে আপনি চট করে কিন্তু
মানে আকাশচুম্বী কিছু চিন্তা করে লাভ নাই, আমাদেরকে খুব স্লোলি যেতে হবে। এবং আমি যেটা বিশ্বাস করি, এই নির্বাচনটা হলে যারাই নির্বাচিত হোক না কেন একটা প্রসেস শুরু হবে। তা নাহলে মুখে মুখে যে যত কথাই বলুক, এনসিপি নাহিদ ইসলাম যত কথাই বলুক, পাটোয়ারি যত কথাই বলুক, এখন অনেকে তো বলে যে পাটোয়ারির যে গায়ে যে ডিম ছোড়া এটা সেই অ্যারেঞ্জ করেছে। হতেও পারে, কোনোটাই অবিশ্বাস করা যায় না, কোনোটাই বিশ্বাস করা যায় না, অভিযোগ পাল্টা অভিযোগে চলতে থাকে। কিন্তু আমি আবারও রিপিট করছি, এই নির্বাচন হতে হবে এবং নির্বাচন অবশ্যই হলে একটা নির্বাচিত সরকারের হাতে আমাদের দেশ পরিচালনার ভার গেলে তখন দেশ এগোবে। এই কতদিনে আপনি দেখেন, একটা জাস্ট ছোট্ট এক্সাম্পল দিই, এই সাভার এবং গাজীপুর এই দুইটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে প্রায় 2 লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে। এই 2 লক্ষ শ্রমিকের সাথে কতগুলো ফ্যামিলি, টোটাল পপুলেশনটা কি হচ্ছে? এখন যখন তারা চাকরি না পাবে তখন তারা কি করবে? তারা বিপথে যাবে। আমার কথা হচ্ছে যে আপনি সালমান রহমান দোষ করেছে, ঠিক আছে, তাকে আপনি একবার না বারবার করে তাকে শুলে চড়ান, কোনো অসুবিধা নাই, সে দোষ করেছে। তার কিন্তু প্রতিষ্ঠানের তার প্রতিষ্ঠান- কর্মসংস্থান যেটি তৈরি হয়েছে, কর্মসংস্থান যেটা, সেটাতে তো আপনারও শেয়ার আছে। ওই বেক্সিমকোর মালিক তো আমি, মালিক আপনি, মালিক ওই ভাই, আমরা তো সবাই মালিক। উনি ওটার উদ্যোক্তা হতে পারেন, কিন্তু মালিক তো তাই। এখন ওটা যদি চালু না হয়, ওটা যদি চালু না থাকে, তাহলে পরে এই শ্রমিকগুলো কী করবে? আপনি কি এদেরকে মানে বুঝে শুনে জেনে শুনে তাদেরকে বিপথে পরিচালিত করছেন? তাদেরকে চুরি ডাকাতি রাজধানী হাইজ্যাক করার জন্যে প্ররোচিত করছেন? এখানে এসছিল, আমি যতটুকু জানি, যে বিভিন্ন কোম্পানিগুলোকে চালানোর জন্য বাইরে ইনভেস্টার এসছিল, কিন্তু এই সরকারের কিছু কিছু লোক মানে অজ্ঞাত কারণে সেটা হতে দেয়নি। আপনি বলতে চাচ্ছেন আসলে গণতান্ত্রিক ধারাতে ফিরলে বিনিয়োগ এবং কর্মসংস্থান দুটি হচ্ছে উজ্জীবিত হবে। উজ্জীবিত হবে। আমি রাকিব আল হাসান আপনার কাছে একটু ফিরতে চাই, এই বিষয়টি নিয়ে হচ্ছে সামনের দিনগুলোতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আজকে নাহিদ ইসলাম একটি অনুষ্ঠানে বলেছেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেছেন এবং তার ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা এবং তার সমর্থকদের হুমকি দেওয়া এবং ভোট কেন্দ্র যে 12 তারিখে দখল হবে না তা নিয়েও এক ধরনের হচ্ছে যে সংশয় তিনি প্রকাশ করেছেন। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? এগুলো আমি আপনাকে আবার ধন্যবাদ। এগুলোকে আমি অভিযোগ পাল্টা অভিযোগ হিসেবে দেখব। দেখুন, আমি একটা জিনিস মনে করি, ধরেন এনসিপি আসলে এখন পর্যন্ত ইলেকশনের জন্য প্রিপেয়ার্ড না, মেন্টালি প্রিপেয়ার্ড না। আপনি দেখুন, তারা শেষ মুহূর্তে নানা ধরনের নানা গুঞ্জন শোনা গিয়েছিল, নিজেরাই একবার এক কথা বলেছিল, শুরুতে বলেছিল যে তারা কারোর সাথে জোটে যাবে না, 300 আসনে একক প্রার্থী দিবে, তারা 125 আসন প্রার্থী দিয়েছিল। পরে শেষ মুহূর্তে একবার বিএনপি একবার জামাত, 2 জোটের ভাগ বটরাতে শেষ পর্যন্ত ওরা জামাত দিয়ে গেল। তারপরে জামাত দিকে যাওয়ার পরে ওরা আসলে নিজেরাই একটা ট্রমাটাইজ অবস্থায় পড়ে গেল, তাদের অনেক নেত্রী চলে গেল, নেতা চলে গেল, ইভেন মানে সোশ্যাল সারফেসে পলিটিক্যাল পরস্পর বিরোধী বক্তব্য দিতে আমরা দেখেছি। এক্স্যাক্টলি, তারা কিন্তু দিন রাত 24 ঘন্টা, এই যে পাটোয়ারির কথা বললেন, দিন রাত 24 ঘন্টা জামাতের বিরুদ্ধে বলতো। এখন মির্জা আব্বাসের বিরুদ্ধে বলতেছে, তখন কিন্তু জামাতের বিরুদ্ধে বলতো। তো তারাই কিন্তু আবার এখন জামাতের বলে কর্নেল অলির মতো হচ্ছে একটা অবস্থা। এক্স্যাক্টলি। তো এখন আসলে আমাদের পলিটিক্যালের সমস্যা হচ্ছে কি জানেন, পলিটিক্যাল এই ফিগারগুলো কিংবা পলিটিক্যাল পার্টি, কিছু কিছু পার্টির এদের আসলে নিজস্ব কোনো পলিটিক্যাল স্ট্যান্ড নাই। মানে এরা আসলে হাওয়ার সাথে চলে, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা। স্ট্যান্ডটা নাই কেন? তাদের কি আসলে সেই ভিত্তি নেই, নাকি না আসলে রাজনৈতিক দর্শনের জায়গাটাতে আসলে ঘাটতি রয়েছে? এটা সব মিলে, এটা ধরেন পলিটিক্যাল ইডিওলজি, পলিটিক্যাল ফিলোসফি, তারপরে সোশ্যাল সার্কামস্টেন্সেস, টোটালি আসলে ওদের আসলে ভিত্তিটা দাঁড়ায় না। আসলে ধরেন আপনি যদি বলেন আওয়ামী লীগের রাজনীতির একটা ভিত্তি আছে, ধরেন মুক্তিযুদ্ধ, সেকুলার, এইটা তার রাজনীতির ভিত্তি। বিএনপি যদি বলেন তাহলে বাংলাদেশের জাতীয়তাবাদ। তারপর ধরেন জামাতের, এখন জামাত তো আসলে ধরেন তারা এতদিন বলে আসছে, তার গঠনতন্ত্রে বলা আছে তারা ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র চায়, এখন কিন্তু এটা আর বলে না। এবং ইসলামী আন্দোলনও কিন্তু তাদের এই কারণে বের হয়ে পড়ছে, এই কারণে বের হয়ে গেছে, তাই না? এখন এই জায়গাগুলো ধরেন আমাদের সমস্যা হচ্ছে জানেন, আমাদের মানে আমরা এই পলিটিক্যাল পার্টিগুলো কিংবা ধরেন রাষ্ট্র, তো আমরা যতই অভিযোগ দিই না কেন 16-17 বছর যে অবস্থা ছিল, তো এই 17 বছর পর গণ অভ্যুত্থানের পরে তো একটা পলিটিক্যাল রিকনসিলিয়েশন, সোশ্যাল রিকনসিলিয়েশন একটা বড় সুযোগ ছিল। মানে এই সরকার যে এতগুলো সংস্কার প্রস্তাবনা, 84টা, 36টা এক্সিকিউটিভ অর্ডার, 48টা সাংবিধানিক, তাই না? এই 48টার উপর গণভোট হচ্ছে এখন। তো সরকার অনেক কিছু, মানে এত হিবিজিবি জিনিস, ধরেন আপনি যদি পলিটিক্যাল পার্টি জিজ্ঞেস করেন যে তুমি কি জানো 84টা কি সংস্কার কি কি আছে, একজনও বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে, ইভেন যারা লিখছে তারাও বলতে পারবে না। তো সুতরাং সে কি করে আশা করে যে জনগণ এগুলো বিশ্বাস করে জনগণ তাকে হ্যাঁ পাস করে আনবে? এই কারণে আপনি দেখেন শুরুতে কিন্তু তারা
মানে রুলস ব্রেক করে হ্যার পক্ষে প্রচারণা চালাইছিল, পরে লাস্ট মোমেন্টে প্রজ্ঞাপন দিতে বাধ্য হয়েছে যে আমি কিন্তু নোট অফ ডিসেন্টের বিষয়ে কিন্তু একটা মন্তব্য দিয়েছে আজকে। এক্স্যাক্টলি। এখন হচ্ছে ধরেন আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে ধরেন আমাদের এই পলিটিক্যাল যে একটা রিকনসিলিয়েশন, পলিটিক্যাল একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা সুযোগ ছিল, এটা আসলে সরকার মিস করেছে। এটার জন্য সরকার দায়ী, এটার জন্য আমরা পলিটিক্যাল পার্টিকে দায় দিব না। আমি মানে আদার্স কিন্তু ওদের সবচেয়ে মিস বড় দায়ী। করেছে, মানে এর কারণ হিসেবে আপনি কি মনে করছেন? আমি কারণ হিসেবে উনি অলরেডি বলেছে কিছু, আমি একটু আরো অ্যাড্রেস করি। উনি বলেছে যে আপনার যে ইনভেস্টমেন্টের কথা এই বন্ধ করে দেওয়া, দেখুন সরকার আসলে তার নিজস্ব গোল একটা সেট আপ করতে পারে না। এবং আমি আরেকটু, আমরা কিন্তু ইনভেস্টমেন্টের বিষয়ে যখন বিডার চেয়ারম্যান করে নিয়ে আসা হলো, তখন কিন্তু আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখেছি যে বাংলাদেশ উন্নত একটি দেশ হতে যাচ্ছে, এরকম একটা স্বপ্ন কিন্তু আমাদেরকে দেখানো হয়েছে। বিদেশি বিনিয়োগ আসছে, কর্মসংস্থান তৈরি হচ্ছে। আমি আরেকটা আপনাকে একটু যোগ করি। একটা সেকেন্ড, একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যত স্বপ্ন দেখেন না কেন, নির্বাচিত সরকার ছাড়া কোনো স্বপ্নই বাস্তবায়ন হবে না, ওই সংসদ ছাড়া। এটা হচ্ছে বেসিক মোরালিটি। এখন ধরেন এই সরকারে তো তার একটা, আমি মানলাম সে অন্তর্বর্তীকালীন সরকার এবং গণপ্রজাতন্ত্রী সরকার আমাদের জন্য অনেকটা শুভঙ্করের ফাঁকি ছিল। এক্স্যাক্টলি, শুভঙ্কর ফাঁকি ছিল। এবং আমি আরেকটু উদাহরণ আপনাকে দেই, আমি অলরেডি কয়েকটা টিভিতে উদাহরণ দিয়েছি, আপনার এখানে একটা উদাহরণ দেই। ধরেন আমি ডক্টর ইউনূসের শাসনামলটাকে আমি উদাহরণ করতে মানে সেট আপ করতে চাই, একটা সিমিলারিটি আমি পাই হচ্ছে মিকেল গর্বাচেভের গভর্নমেন্টের সময়। উনি কিন্তু 1985 থেকে 1991 সর্বশেষ উনি সোভিয়েতের নেতা ছিলেন, এবং ওনার আমলে উনি অনেক সংস্কার করছেন, পলিটিক্যাল সংস্কার, অর্থনৈতিক সংস্কার, ট্রান্সপারেন্সি, অনেক সংস্কার করছে। 1990-তে উনি নোবেল পুরস্কার পাইছে, জনগণ খুবই খুশি হয়েছে। 91-তে আইসা সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, 15টা নতুন রাষ্ট্র হলো, তখন তার গালিগালাজ শুরু করলো। এই সরকার ডক্টর ইউনূস উনি কিন্তু নোবেল পুরস্কার পাইছে, তাই না? 6 সালে যখন নোবেল পুরস্কার পাইছে, 7 সালে বাংলাদেশে ওয়ান ঘটে, কথিত আছে -2 ফর্মুলা ওনারা আনা, এবং উনি যে অনেক সংস্কার মশার করতেছে না, সেটা অস্বীকার করেছে। শোনেন, এখনো উনি অনেক সংস্কার মশার করতেছে না। এটার হচ্ছে কি, ধরেন আপনি এটা কিভাবে জাজমেন্ট করবেন, কিভাবে মূল্যায়ন করবেন যে আমাদের সোসাইটিকে আসলে কোথা থেকে কোথায় নিয়ে গেছে। অনেক এক্সপেকটেশন তার প্রতি ছিল, আমি তা বলবো না, কিন্তু কোথা থেকে কোথায় নিয়ে গেছে এটাকে এক্সপেকটেশন বা রিয়েলিটিকে বোঝানোর জন্য আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। কিন্তু এটা আসলে ধরেন আমাদের একটা বিশাল একটা সুযোগ ছিল, উনি সব পারবে এটা আমরা একদমই মনে করি না, কারণ রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশনগুলো দাঁড়ায় নেই। এখন ধরেন আমরা যে আজকে এখানে টকশোতে অনেক ভালো ভালো কথা বলতেছি, নির্বাচন এরকম হবে সেরকম হবে, আমরা কি ধরেন ডেমোক্রেসি চাই, কিন্তু আমরা আমাদের স্ট্যান্ডার্ডের ডেমোক্রেসি তৈরি করতে আমরা একটা টলারেন্স সোসাইটি তৈরি করতে পারছি? ধরেন এই সরকার তো একটা টলারেন্স সোসাইটি তৈরি করতে পারতো। আপনি দেখেন ওই আপনার সালমান এফ রহমান বলেন, গাজী টায়ার বলেন, মানে কি হাস্যকর ব্যাপার, এবং সরকার তার রেগুলার ওয়ার্ক করে নাই। আপনি দেখেন সরকার যাওয়ার আগে তার পে স্কেল, আমি শেষ করি 10 সেকেন্ড শেষ করি, ধরেন সরকার যাওয়ার আগে সে পে স্কেল ডাবল করে দিয়ে গেল। বাংলাদেশের রাজস্ব ঘাটতি রয়েছে, বাংলাদেশে এখনো বৈদেশিক ঋণ রয়েছে, $234 বিলিয়ন সে প্রতিশ্রুতি দিয়েছে সে ফেরত আনবে, 1 টাকা সে ফেরত আনতে পারছে? একটা রোহিঙ্গাকে ফেরত দিতে পারছে? একটা কিছু পারে না পারে, সে এখন পে স্কেল ডাবল করে দিয়েছে, কারণ সে চায় এই চাপটা যেন পরবর্তী গভর্নমেন্টের কাছে পরবর্তী গভর্নমেন্ট যে দেশ চালাতে পারে। এবং এই সংস্কারের বেশিরভাগ সংস্কার বিএনপি কেন নোট অফ ডিসেন্ট দিচ্ছে, কারণ বেশিরভাগ সংস্কার হচ্ছে আপনার পায়ে শিকল বাঁধা, মানে আপনাকে হাত পা বাইদে আপনাকে পানিতে ফেলে বলছে তুই সাঁতার কাট, কারণ জানে যে সরকার দেশ চালাতে পারবে না, বেশিরভাগ সংস্কার বাংলাদেশ চলবে না, এটা হচ্ছে রিয়েলিটি। এই কারণে বিএনপি নোট অফ ডিসেন্ট দিচ্ছে, কারণ বিএনপি জানে বিএনপি এফোর্ড করতে পারবে না, এই কারণে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। ভাই আমি তোমার কাছে দায় বাধ্য, আমি আগে নোট অফ ডিসেন্ট দিছি, আমি যতটুকু পারবো ততটুকু আমি মানছি, যতটুকু পারবো না নোট অফ ডিসেন্ট, পারলে পারবো না পারলে নেই, ব্যাপারটা বুঝছেন? তো এখন এই সরকার এই জিনিসগুলো বুঝতে জানে। আর এই সরকারের আর একটা ব্যাড ইন্টেনশন ছিল জানেন, এটাকে খুব এলিটিজম করতে চাইছে, সব বড় বড় পাসপোর্টধারী লোক নিয়ে আসছে, একটা তো পাসপোর্ট সিলিন্ডার করেনি। যিনি আমাদের নতুন রাষ্ট্র স্বপ্ন দেখাইছে, নতুন রিপাবলিক স্বপ্ন দেখছে, উনি পাসপোর্ট সিলিন্ডার করছে 1.5 বছরে, পাসপোর্ট সিলিন্ডার করতে পারতো না? পাসপোর্ট সিলিন্ডার কেন করেন কেন? আবার যে এখন আইসে যে আপনি নিজে পাসপোর্ট সিলিন্ডার করেন নাই, আপনি আরেকজনকে তো বলতে পারেন নাই তোমার দৈত্য নাগরিকত্ব, এই অধিকার কি আপনার আছে? অধিকার তো আপনার নাই। তো সরকার সব জায়গায় ফাঁক ফোকর রেখে সরকার কি করে এই আরেকজনের উপর চাপাই দিচ্ছে। সুতরাং এখানে সরকারের এই ফাঁক ফোকরের কারণে আজকে দুজন ব্যক্তির আমি বক্তব্য একটু এখানে কোট করতে চাই। একজন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, বলেছেন যে ভোট ডাকাতি ঠেকাতে ছাত্র শক্তি ও ছাত্র শিবিরই হচ্ছে যথেষ্ট। তারেক রহমান বলেছেন ভোট গণনার নামে ষড়যন্ত্র হলে জনগণকে নিয়ে ব্যবস্থা নিতে হবে। ভোট ডাকাতি কিংবা ভোটের নামে ষড়যন্ত্র, এখনো কেন এই আস্থাহীনতা দুটি রাজনৈতিক দলের মধ্যে এবং আরো বেশ কিছু রাজনৈতিক দলের মধ্যে আমরা এই ধরনের চিন্তা বা প্রবণতা দেখছি? একটু 10 সেকেন্ড বলি আপনার পরে আমরা আমি 10 সেকেন্ড আপনার উত্তরটা দিচ্ছি। ধরেন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার যখন তফসিল ঘোষণা হয়েছে তখন তো সরকার নিরপেক্ষ না, কথিত রয়েছে এনসিপি কে বলা হয় সরকার কিংস পার্টি। তাহলে এই সরকার তফসিল ঘোষণার পর একটা সেমিনারে ডক্টর ইউনূস কি করে বলেন যে এই তরুণদের মধ্যে কয়েকজন জিতে সংসদে যাবেন, কয়েকজন মন্ত্রী হতে পারেন, তাহলে এটা কি উনি ব্রেক করছে না লেভেল প্লেইং ফিল্ড? তার মানে তো ওনার মাথাতে ইন্টেনশনটা আছে যে ওদেরকে জিতে আনতে হবে, তার মানে এটা কি মেটিকুলাস ডিজাইন হতে পারে না? এটা কি পলিটিক্যাল পার্টিগুলো বোঝে না? এই কারণে তো কথাগুলো বলছে, কারণ এই আমরা কিন্তু অনেক কথা কানাঘোষা রয়েছে, অনেক পরস্পর সরকারের একটা অংশ কিন্তু দুজন উপদেষ্টা ছিলেন, আসিফ মাহমুদ এবং মাহফুজ, এখনো বাড়ি ত্যাগ করে নাই,
মানে উপদেষ্টা পদ ছাড়ার পর এখনো বাসভবন এবং দখল করে রাখছে। বাসভবন ত্যাগের সম্ভবত একটা সময়সীমা আছে, সেটি সমস্যা আছে, কিন্তু ওখানে আপনি বাসভবন থাকতে পারবেন, কিন্তু সেখানে আপনার পলিটিক্যাল মিটিং চালাতে পারবেন Meeting না। করতে ওরা পারবেন। মিটিং সব এজেন্ডা এখানে চালাচ্ছে। তো সুতরাং এই সরকার তো শুরু থেকে প্রশ্নবিদ্ধ, এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটি প্রশ্ন। আমি আরেকটু শেষ করি, 5 সেকেন্ডে শেষ করি। সেটা হচ্ছে কি, আপনি অলরেডি নিশ্চয় জেনেছেন যে যিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ছিলেন, তার দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া নিষেধাজ্ঞা হয়েছে। তো দেশ থেকে দিয়েছে। নিষেধাজ্ঞা কেন দেওয়া হয়েছে? তার নিশ্চয়ই মানে হচ্ছে তাকে যারা নিয়োগ দুর্নীতি- দিচ্ছে, তাহলে তারা তো দুদিন পর বিপদে পড়বে। সুতরাং আমি মনে করি যে সরকার যে ফাঁকফোকরগুলো রেখেছিল, এই ফাঁকফোকর কারণে পরবর্তী সরকার বিপদে পড়তে পারে, এবং সরকারের প্রত্যেকটা সেটআপ এখানে বিপদে পড়বে। কাজী রওনক হোসেন। একদমই ঠিক কথা বলছে রাকিব, এবং বাস্তব ব্যাপারটা হলো যে এই সরকার অযথা প্রলম্বিত করেছে পুরো প্রসেসটাকে। 17 মাস তাদের থাকার কোনো প্রয়োজন ছিল না। তারা যদি আমাদের প্রতিবেশী দেশ নেপালের মতন বলতে পারতো যে 3 মাসেই বা 6 মাসে নিতে 6 মাসে আমরা নির্বাচন দিব, তাহলে কিন্তু দেশ আরো অনেক আগে সুসংগঠিত হতো। এই যেটা আমরা বললাম, রাকিবও বলল, যে রাজনৈতিক কোয়ালিশনটা হতো, এবং তাহলে পরে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারতাম। আমি মানে খুব দুঃখের সাথেই বলবো যে বড় বড় পাসপোর্টধারীকে আনা হয়েছে, বড় বড় নামধারীকে, ডিগ্রিধারীকে আনা হয়েছে, কিন্তু এনজিও চালানো আর সরকার চালানো তো এক না রে ভাই। এটি নানান সময় নানান কথাও কিন্তু এসেছে। হ্যাঁ, এটা এসছে, এবং না আসার তো কোনো কারণ নাই। রেজওয়ান হাসান কী করলেন? এসে কোনো কথা নেই, বার্তা নাই, সমস্ত পলিথিন বন্ধ করে দিলেন। পলিথিন কোথায় বন্ধ হলো? মেনলি পলিথিন বন্ধ হলো ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে। এখন সেখানে ওরা ফ্রি দিত, এখন আপনাকে পয়সা দিয়ে কিনতে হচ্ছে। এই হলো পার্থক্য। সংস্কার। হ্যাঁ, এই হলো সংস্কার। এবং সংস্কার আমি বারবার একেবারে ডে 1 থেকে আমি বলে আসছি যে এইভাবে কোনো সংস্কার হবে না। যে কোনো সরকারকে আলটিমেটলি সংস্কারটা সংসদের অনুমোদন নিতে হবে। তো সংসদেরই যদি অনুমোদন নিতে হয়, সংসদ ছাড়া যদি আপনার কোনো সংস্কার না কার্যকর হয়, তাহলে কেন ইলেকশনটা আরও আগে দেওয়া হলো না? অযথা সময় নষ্ট করা হয়েছে। এই যে বলে যে ঐক্যমতের সনদ, কিসে ঐক্যমত? নোট অফ ডিসেন্ট থাকলে পরে সেখানে কোনো ঐক্যমত হয় নাকি? বলবেন না পার্শিয়াল টার্শিয়াল বলে কিছু নাই। আনঅ্যানিমাস হলো একটা জিনিস, আর একটা হচ্ছে এই গোজামিল। এই গোজামিল দিয়ে আর কতদিন চলবে? কিন্তু দেশের একেবারে চরম অবস্থায় নিয়ে গেছে। ব্যাংকিং সেক্টর বলেন, প্রত্যেকটা সেক্টর। 17টা মাস একটা দেশ হাওয়ার উপরে চলছে, এটা তো হতে পারে না। এবং কথায় আমরা ফ্যাসিবাদের দোষর, ফ্যাসিবাদ করতেছে। আরে ফ্যাসিবাদ কিন্তু গুলি এখনো মারে তো মানে নির্বাচনের আগে অনেক বেশ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছিল যে আরো সময় চাই, আরো সময় দেওয়ার জন্য সরকারকে, এরকম। এগুলো হলো সব বাখওয়াজি, একদম সেফ বাখওয়াজি। এবং এরা এই দেশের কোনো মঙ্গল চায় না। এই দেশে মঙ্গল চাইলে তাদের উচিত ছিল একদম 2 মাসের মাথায় বলা যে ইমিডিয়েটলি আপনারা নির্বাচনটা করেন। আমি কিন্তু আবার বলতেছি, কে আসবে, কে জিতবে, কে হারবে আমি জানি না, কিন্তু একটা নির্বাচিত সরকার ছাড়া এই যে পুলিশ, আইন শৃঙ্খলা, আপনি যত কথা বলেন, এই সরকার আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকে কন্ট্রোল করতে পারবে না। কারণ পুলিশ এই সরকারের তাবেদার হবে না, যেটা আওয়ামী লীগের সময় হয়েছিল। তারা চিন্তা করবে যে কেন আমরা এদের তাবেদার হব? পরবর্তী সরকার এসে বলবে যে এই তোরা ওদের দোষর ছিলি। তো তারা যাবে না। সো ওরা সাইলেন্ট, ওরা কুল সব জায়গাতে। আর আরেকটা কী করলেন আপনি সেনাবাহিনীকে, যেখানে সবাই ভয় পেত, এই সেনাবাহিনীকে এখন লাঠি আনসার, চৌকিদার বানানো হয়েছে। হ্যাঁ, আনসারের পর্যায়ে নামিয়ে দিয়েছেন। এগুলো কোনোটাই দেশের জন্য ভালো আমরা হয় কিন্তু না। দেখছি নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী আসলে কি ধরনের ভূমিকা রাখতে পারে, তার কিছু ভিডিও বিভিন্ন মাধ্যমেও আমরা কিন্তু। এগুলো তো হলো মানে Theoretical থিওরিটিক্যাল, এবং লোকজনকে মানে দেওয়া, কি বলে, ধোকা দেওয়া। এটা দিয়ে কিছু হবে না। বর্তমান যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা আছে, আমি খুব একেবারেই স্ট্রেইট জানতে চাই আপনাদের কাছে, আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থানটি আছে, এনসিপির পক্ষ থেকে তফসিল ঘোষণা করার পরে বারবার বলা হয়েছে, নাসিরুদ্দিন পাটোয়ারি সংবাদ সম্মেলনে বলেছিলেন, আমার মনে আছে, যে বর্তমানে তফসিল নিয়ে তাদের খুব একটা আপত্তি রাখলো, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের আপত্তি আছে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই বাহিনী দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব, সেটা নিয়ে কিন্তু তারা প্রশ্ন করেছেন। তো বর্তমান প্রেক্ষাপটে এটি আসলে যৌক্তিকতা কতটুকু আছে? আমি আপনাকে একটু পেছন থেকে বলতে চাই, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে তারা
আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যে যোগ্যতা হারিয়েছে। এই যে দেখেন, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ঘোষণা দিয়ে দীর্ঘ সময় ধরে ভাঙছে পোড়াইছে। তখন সেনাবাহিনী কোথায় ছিল? পাশে দাঁড়িয়েছিল, সামনে আসে নাই। পুলিশ কোথায় ছিল? 4 ঘন্টা মতিউর রহমান মতি ভাই আমাদেরকে বললো যে 4 ঘন্টা আমি ট্রাই করছি, কিন্তু কোনো পুলিশকে আনতে পারিনি। আমি একটু যোগ করি, সাংবাদিক নুরুল কবির ফোন করেছে, তাও আসেনি। আমরা সেখানে দেখেছি উনিও কিন্তু হেনস্থার শিকার হয়েছে। এখন আপনি আবারও বলি, আপনি যত অজুহাত দেন, আপনি যদি মনে করেন যে ঠিক আছে আরো 2 বছর পরে আমি ইলেকশন করব, কোনো লাভ নাই, আরো খারাপ হবে। যেটা দরকার, ইমিডিয়েটলি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাওয়া দরকার, এবং জবাবদিহি দরকার। হ্যাঁ, জবাবদিহি দরকার, অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার। এবং সেটা হলে পরে তখন আপনি আস্তে আস্তে অন্য জায়গায় যেতে পারবেন। এটা তো একদম শূন্যের উপরে ভাসতেছেন। আমরা এই আলোচনার সাথে একটু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে আমরা কয়েকদিন আগে দেখেছিলাম সরকারের উপদেষ্টা পরিষদে ছিলেন মাহফুজ আলম, উনি ভারতীয় একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছেন যে জামায়াত হলো আওয়ামী লীগের মুদ্রার এপিঠ এবং ওপিঠ। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া বলেছেন যে একটা দল হচ্ছে হিংস্র হয়ে ওঠে। যাদের উপরে ভর করে বাংলাদেশের মানুষ নতুন করে গণতন্ত্র, দেশটাকে দুর্নীতিমুক্ত করা, চাঁদাবাজ মুক্ত করার স্বপ্ন দেখেছে, তারা যখন দ্বান্দ্বিক অবস্থানে এসে দাঁড়ায়, সেই স্বপ্নটা আসলে আমরা কতটা হচ্ছে ভালোভাবে দেখতে পাচ্ছি? রাকিব জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, আসলে ওনারা দুজনে সরকারি ছিলেন। এখন ওনারা এসে যদি সরকারের সমালোচনা করেন বা আমরা পারিনি, এটা আসলে ওনাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা না। কারণ ওনাদেরকে তো মানুষ সাপোর্ট দিয়েছিল, তাই না? সাপোর্ট দিয়েছিল, ওনাদেরকে ডিস্টার্বও করেনি। কোনো মানুষ কিন্তু ওনাদেরকে বিরক্ত করেনি, ডিস্টার্ব করেন, পলিটিক্যাল পার্টি ডিস্টার্ব করে। তো ওনারা পারেনি, এটা ওনাদের ব্যর্থতা। এবং না পেরে এবং পরবর্তী ওনাদের গদিটা শক্ত করার জন্য, সেটাও যে এখন পারতেছে না, এখন এই ধরনের নানা বাজারি কথাবার্তা বলতেছে, এটা আসলে আমি খুব আমলে নিতে চাই না। 1 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে, ধরুন আমি সব বললেও শেষ হয় না সারাদিন, আমি একটু সরকারি শেষ করি। সেটা হচ্ছে কি, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট একটা কথা আছে, দ্য গ্রেটেস্ট থ্রেট অফ ডেমোক্রেসি ইজ ইনডিফারেন্স। অর্থাৎ জনগণের উদাসীনতা কিন্তু গণতন্ত্রের জন্য হুমকি। দেখুন, আমরা কিন্তু 17 বছর মানে গণতন্ত্র কি জিনিস সেটা মানুষ ভুলেই গেছে। আমরা এখনো যদি ধরেন একটা দায় মুক্তির ইলেকশন বলবো আমি, কারণ সরকার যদি প্রত্যেকটি জায়গায় সে দায় মুক্তি নিয়েছে, প্রত্যেকটি ঘটনা উনি সব উদাহরণ দিয়ে, আমি লেটেস্ট উদাহরণ দিই, শেরপুরে যে জামাত নেতা মারা গেল না, তার সামনে হচ্ছে কি দাঁড়ানো ছিল, পুলিশ দাঁড়ানো ছিল, কিছুই করেনি। তা আপনারা যদি দাঁড়ানো থাকেন, আপনাদের রাখছেই তো এটা প্রোটেক্ট করার জন্য। তার মানে আপনি যদি না করেন, তাহলে তো এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ধরেন মানুষ কিন্তু ভয় পাচ্ছে ইলেকশন নিয়ে, যাই বলেন না কেন। আমাদের পথে ঘাটে মানুষ এখনো জিজ্ঞেস করে, ইলেকশন হবে তো হলেও এটা কি ফেয়ার হবে তো, আমরা ভোট দিতে যেতে পারবো তো? এই সমস্যাটা যদি থেকে থাকে, মানুষ যদি ভোট কেন্দ্রে না যায় এবং মানুষের গণতন্ত্রের প্রতি যদি উদাসীনতা থেকে যায়, তাহলে কিন্তু এটা গণতন্ত্রের জন্য আলটিমেটলি আমাদের লং টার্ম আমাদের জন্য ক্ষতি। সুতরাং এই জিনিসটা কিন্তু আমাদের পলিটিক্যাল স্টেক হোল্ডারদেরকে মাথায় রাখতে, এবং 12 তারিখে কিন্তু এটা মানে প্রমাণের সবচেয়ে বড় সুযোগ। আমরা 12 তারিখের দিকে তাকিয়ে আছি। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আছি। আমরা একটু মোসাদ্দেক স্যারের কাছে সর্বশেষ যেতে চাই। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডিজিটাল যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে, এগুলোতে গুজব ছড়ালে এক ধরনের আইনি ব্যবস্থার কথা বলা হয়েছে, কিন্তু এর আসলে দেখভালের ক্ষেত্রে আসলে নির্বাচন কমিশনের ভূমিকাটা আপনি কতটুকু দেখছেন? আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়াতে যদি কেউ কিছু বলে, হ্যাঁ, আমাদের যে রাকিব ভাই এখানে ডিসকাস করছিলেন যে সোশ্যাল মিডিয়া নিয়ে নিয়ন্ত্রণের কথা অনেকটা চলে এসেছে। আসলে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। এটা বাংলাদেশ না, সারা পৃথিবীতে নাই। আপনি হয়তো জোর করে কোনো একটা সাইট আপনি বন্ধ করে রাখতে পারেন, কিন্তু এখানে অনেক ওয়ে আছে যেভাবে হচ্ছে, যেমন ধরেন যে আমাদের যখন এই 24-এর গণ অভ্যুত্থানের সময় যখন বন্ধ করে রাখা হলো ইন্টারনেট, তখন কিন্তু ভারতের সীমানায় যে কিন্তু ছেলেপেলে যোগাযোগ করেছে। সো বিভিন্ন ধরনের কিন্তু ভাবে সামহাউ সোশ্যাল মিডিয়া করে যেতে পারে। তা আমাদের আসলে স্ট্র্যাটেজি হওয়া উচিত এটাই। আমি একটু ডিফারেন্ট ওয়েতে হয়তো কথা বলবো, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে আমাদের মুক্তভাবে মানুষকে কথা বলতে দিতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে এখানে অনেক মানুষ সম্পর্কে অনেক আজে বাজে কথা বলে, নারীদেরকে হেনস্থা করে, অনেক ধরনের এই জিনিসগুলো আমাদের সংবিধানের বা আইনের ভিতর যেগুলো পড়ে সেগুলোকে সোশ্যাল মিডিয়া, কারণ একটা সাধারণ, আমি রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে গেলে তাকে যখন একটা কটু বাক্য বলা হতো বা হেনস্থা করা হতো, তার যেমন বিচার হতো, ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়াতে যদি করা হয়, যদি সুস্পষ্ট যদি প্রমাণ থাকে, অবশ্যই তার বিচার করতে হবে, ঠিক আছে? কিন্তু সোশ্যাল মিডিয়াকে আসলে নিয়ন্ত্রণ করা উচিত না, এটা অবশ্যই। এখন আপনি যেটা বললেন যে ইলেকশন কমিশন আসলে এই বিষয়ে কি ব্যবস্থা নেবেন, যদি এমন কিছু হয় যেটা হচ্ছে প্রার্থীদের তাদের যে মানে যে ইসের ভিতর, টরের ভিতর থাকার কথা তার বাইরে চলে গেছে, তখন অবশ্যই প্রার্থীকে
তাদের উপর প্রার্থীদের- ব্যবস্থা নেবেন আর কি। আচ্ছা, স্যার, আর আমরা, দুইটা একেবারে শেষ পর্যায়ে আচ্ছা, আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, কারণ ওনারা অনেক কথা বলেছেন। সেটা হচ্ছে যে আসলে 24-এ যখন আন্দোলন হয়, ঠিক আছে, আমি শিক্ষক, আমি ধরেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্রদেরকে মার খেতে দেখেছি। সো তখন আমরাও সেখানে যোগ দিয়েছি। আমাদের একটা আশা ছিল নতুন একটা দেশ পাবো, নতুন একটা স্বপ্ন নিয়ে কিন্তু আমরা ছিলাম। আমার যদিও অনেক বছর শিক্ষকতা করেছি, সবসময় স্বপ্নটা কিন্তু থেকেই যায়। 90-তে আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ছিলাম। সো আমার এই স্বপ্নটা সবসময় থেকে যায়। প্রচণ্ড আশা ছিল যে এই গভর্নমেন্টকে নিয়ে, যে এই গভর্নমেন্ট, আমাদের একজন খুব বিখ্যাত একজন মানুষ এখানে ক্ষমতায় আছেন, আমি তাকে খুব পছন্দ করি। সো আমাদের দেশ হয়তো নতুন একটা স্বপ্নের দিকে আগায় যাবে। কিন্তু সত্যি কথা বলতে কি, যে দুর্বল হচ্ছে সিদ্ধান্ত এবং হচ্ছে ম্যানেজমেন্টের কারণে আমরা আসলে আজকে যে কথাগুলো শুনছি, এই কথাগুলোই ট্রু। আমার অনেক বন্ধুরা বলেছিল যে কেন আমরা এখনই তো নির্বাচন দিতে পারি। তা আমার কাছে আসলে এই পর্যায়ে এসে সেটাই মনে হচ্ছে যে আমরা যখন কিছুই করতে পারলাম না, নির্বাচনটা এই তখনই পর্যায়ে দেওয়া এসে উচিত ছিল। আমাদেরকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। Thank you. ডক্টর মোস্তাক হোসেন কামাল, কাজী রওনক হোসেন এবং ডাক্তার রাকিব আল হাসান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং শুভরাত্রি।